ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একাধিক নেতা দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পাশাপাশি অনেকে প্রকাশ্যে এসব প্রার্থীদের সমর্থনও জানিয়েছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পরে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয় এবং একাধিক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয় বলে জানা গেছে। এদিকে দল সরকার গঠন করলেও বহিষ্কৃত ও পদ হারানো নেতাদের পুনরায় দলে ফিরিয়ে আনা হবে কিনা তা নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। দলীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংগঠনিক দ্বন্দ্বের কারণে যেসব নেতা বিএনপির সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে প্রার্থী হয়েছিলেন বা আলাদা অবস্থান নিয়েছিলেন, তাদের বিরুদ্ধে তখন কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। অনেকে সাময়িক বহিষ্কার, আবার কেউ স্থায়ী বহিষ্কারের মুখে পড়েন। এরপর নির্বাচন সম্পন্ন হয়েছে। ক্ষমতায় এসেছে দল। রাজনৈতিক বাস্তবতাও হয়েছে পরিবর্তিত। কেউ বিদ্রোহ করে জয়ী হয়েছেন নির্বাচনী মাঠে, হেরেছেন অনেকেই নতুন করে দলে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। তবে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের কয়েকজন নেতা বলছেন, শুধু সময় পার হলেই সব সমস্যার সমাধান হয় না। দলের শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি এখনও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। দলের একজন দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দল বড়, এখানে ফিরে আসার সুযোগ একেবারে বন্ধ নয়। কিন্তু যারা দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। বহিষ্কৃত বা দল থেকে দূরে থাকা কয়েকজন নেতার ঘনিষ্ঠরা বলছেন, তারা দলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চান। অনেকেই ইতোমধ্যে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং অতীতের ভুল স্বীকার করে দলে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। তবে বিএনপির অভ্যন্তরীণ আলোচনায় বিষয়টি এখনও সংবেদনশীল হিসেবেই বিবেচিত হচ্ছে। দলের একাংশ মনে করে বিদ্রোহের রাজনীতি উৎসাহিত হলে ভবিষ্যতে সাংগঠনিক শৃঙ্খলা দুর্বল হয়ে পড়তে পারে। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন নেতারা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতা বলেন, বড় দলগুলোর ক্ষেত্রে বিদ্রোহী রাজনীতি নতুন কিছু নয়, কিন্তু দীর্ঘমেয়াদে দলকে শক্তিশালী রাখতে হলে শৃঙ্খলা ও রাজনৈতিক বাস্তবতার মধ্যে একটি ভারসাম্য খুঁজে নেওয়া প্রয়োজন। যারা একসময় দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহের পথে হেঁটেছিলেন, তাদের অনেকেই এখন রাজনৈতিকভাবে মূল্য দিচ্ছেন। বিএনপিতে ফেরার আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি, তবে সেই পথ এখনও অনিশ্চিত। মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন কেন্দ্র করে দলের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। পছন্দের প্রার্থীকে মনোনয়ন না দেওয়ায় অনেক নেতাকর্মী বিএনপি ছাড়েন কিংবা বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করেন। দলের সিদ্ধান্ত অমান্য করে যারা নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে লড়েন, তাদের অনেককেই বহিষ্কার করা হয়। দলের যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, বিদ্রোহী প্রার্থী হিসেবে যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করেছেন, তারা চায়নি বিএনপি সরকার গঠন করুক বা তারেক রহমান প্রধানমন্ত্রী হোক। তাদের দলে ফেরানো নিয়ে কোনো সিদ্ধান্ত আমার জানা নেই। গত ২১শে জানুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৫৯ জন নেতাকে বহিষ্কার করে বিএনপি। এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে যুগপৎ আন্দোলনের শরিকদের আসনে প্রার্থী হওয়ায় প্রথমে ৯ জন এবং পরে আরও ৪ জনকে বহিষ্কার করা হয়। এসব বহিষ্কারাদেশে বলা হয়, তারা দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। কিশোরগঞ্জ -৫ আসনের বিজয়ী এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, আমরা জোট গঠন করছি, সংসদে স্বতন্ত্রভাবে বিরোধী অবস্থানে থাকব, বিএনপি ও জামায়াতের গঠনমূলক সমালোচনা করব। সাবেক সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, দল আমাদের ফেরাবে কি না আমরা জানি না, তবে নির্বাচনে যারা ভোট দিয়েছেন তাদের কষ্ট ও সমস্যার দিকেই আমরা মনোযোগ দিচ্ছি। ঝিনাইদহ -৪ আসনের বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দলের কার্যক্রম এখনও শুরু হয়নি, দেখি পরবর্তী পদক্ষেপ কী হয়। জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন বলেন, বিদ্রোহীদের ফেরানোর সিদ্ধান্ত সম্পূর্ণভাবে দলের হাই কমান্ডের বিষয়। যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, বিদ্রোহী প্রার্থী হিসেবে যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করেছেন, তারা চায়নি বিএনপি সরকার গঠন করুক বা তারেক রহমান প্রধানমন্ত্রী হোক। তাদের দলে ফেরানো নিয়ে কোনো সিদ্ধান্ত আমার জানা নেই। চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, এদের দলে ফেরানোর ব্যাপারে আপাতত কোনো সিদ্ধান্ত হয়নি। নীতি নির্ধারণী ফোরামের আলোচনার পরই এ বিষয়ে সিদ্ধান্ত হবে। স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, কে কি ভোট পেয়েছে
এসব বিষয়ে সাংগঠনিক কর্মকাণ্ড শুরু হলে তখন পর্যালোচনা করা হবে।